উন্নয়নের নামে নিজেদের ধ্বংসের পথ আমরা কি নিজেরাই প্রস্তুত করছি? দুবাইয়ের মতো একটি অত্যাধুনিক শহর, যারা 300 বিলিয়ন টন বালি দিয়ে সমুদ্র ভরাট করে তৈরি করেছিল কৃত্রিম দ্বীপ, সেগুলির ধসে যাওয়া থেকে শুরু করে উত্তরাখণ্ডের 4 ধাম প্রকল্পজাত ল্যান্ডস্লাইড কিংবা জাপানের ফুকুশিমা দাইচির মতো পারমাণবিক দুর্ঘটনা, আজকের এই মেগা বিপর্যয়গুলির প্রধান রহস্য কোথায় লুকিয়ে রয়েছে জানেন? যে কোনো বড় মেগা প্রজেক্ট তৈরির পূর্বে করে নেওয়া হয় ইআইএ। কিন্তু কি এই ইআইএ? কিভাবে করা হয় এটি? ইআইএস এই বা কি প্রয়োজন রয়েছে ইআইএস এর? আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এই ইআইএ, ইআইএস ও এদের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলিকে নিয়ে। ইআইএ কি? ইআইএ অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। বৃহৎ কোনো উন্নয়নমূলক কাজ করার পূর্বে সেই কাজটি স্থানীয় পরিবেশের উপর কতটা প্রভাব ফেলতে চলেছে, অর্থাৎ পরিবেশের জল, মাটি, বাতাস বা অন্যান্য উপাদানগুলো কতটা এই প্রজেক্টটির দ্বারা ক্ষতি হতে চলেছে, ক্ষতির সম্মুখীন হতে চলেছে, তার একটি আগাম পূর্বাভাস সম্পর্কিত বিজ্ঞানসম্মত অধ্যয়ন, এর পদ্ধতি বা কৌশলই হলো ইআইএ। এখন প্রশ্ন হলো যে কেন করব আমরা ইআইএ? কি প্রয়োজন রয়েছে ইআইএ? আমরা যে প্রজেক্টটি করতে চলেছি সেই প্রজেক্টটি স্থানীয় পরিবেশের উপর কতটা প্রভাব ফেলতে চলেছে, অর্থাৎ কোন কোন উপাদানগুলো ক্ষতি হতে চলেছে প্রজেক্টটির দ্বারা, তার আগাম পূর্বাভাস দেওয়া। যে ক্ষতিগুলো সম্ভাব্য হতে চলেছে সেগুলি প্রশমনের কি কোনো অপশন রয়েছে, অর্থাৎ ইজ দেয়ার এনি স্কোপ টু মিটিগেট দ্য ইস্যুস হুইচ উইল জেনারেট ফ্রম দ্য প্রপোজড প্রজেক্ট? আমরা আমাদের মন গেল প্রজেক্ট করতে হবে, আমাদের মতামত অনুযায়ী আমরা প্রজেক্ট করে দিলাম, সেটা তো নয়। স্থানীয় জনগণ কি জানতে চাইছে, তাদের কি মতামত প্রজেক্টটি নিয়ে, তারা আদৌ চায় কিনা সেখানে সেই ইন্ডাস্ট্রি বা সেই প্রজেক্টটা হোক, সেটা জানা এবং ফাইনালি একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ যে আদৌ সেখানে ওই প্রজেক্টটি গড়ে তোলা যাবে কি যাবে না, সেই জন্য আমাদের করে নিতে হয় ইআইএ। এখন প্রশ্ন হলো যে কিভাবে আমরা করবো এই ইআইএ এর ধাপগুলিই বা কি? ইআইএ বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ধাপগুলিকে আমরা মূলত 8টি পর্যায়ে ভাগ করতে হবে, যার সর্বপ্রথম ধাপ হলো স্ক্রিনিং, অর্থাৎ আমি যে প্রজেক্টটি করতে চলেছি সেই প্রজেক্টটির জন্য বাস্তবিকেই কি আমার ইআইএ করার প্রয়োজন রয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি মনে করি আমার গ্রামে একটি ছোট্ট আমি দোকান করব, সেই দোকানের জন্য কি আমার ইআইএ লাগবে? স্বাভাবিকভাবে লাগবে না। হ্যাঁ, কিন্তু যদি আমি সেই গ্রামের কোনো একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটি লৌহ ইস্পাত কারখানা গড়ে তুলব বলে ভাবি বা কোনো একটি নতুন সড়ক পথ নির্মাণ করব বলে ভাবি, তাহলে তার জন্য অবশ্যই আমার কি করতে হবে? একটি ইআইএ করে নিতে হবে। পরবর্তী পর্যায়ে হলো স্কোপিং। এই স্কোপিং এর মাধ্যমে আমরা দেখে নেব যে ওই এলাকার কোন কোন উপাদানগুলো এই প্রজেক্টের দ্বারা প্রভাবিত হতে পারে, তার একটা লিস্ট তৈরি করা। স্কোপিং এর পর হলো মূল ডেটা কালেকশন করা এবং একটা ফিউচার প্রেডিকশন করা, অর্থাৎ এই মুহূর্তে যে জায়গায় নতুন প্রজেক্টটি নির্মাণের জন্য বলা হচ্ছে সেখানকার পরিবেশগত উপাদানগুলি কি অবস্থায় রয়েছে তাদের ডেটা কালেক্ট করা এবং ভবিষ্যতে ইন্ডাস্ট্রি বা কোনো একটা প্রপোজড যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা সেখানে গড়ে তুললে তাদের উপর কতটা প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে একটা ডিটেলড লিস্ট প্রস্তুত করা। ফাইনালি আমরা প্রজেক্টটির দ্বারা যদি প্রপোজড যে ইস্যুসগুলো আসতে চলেছে সেই ইস্যুসগুলোকে কি কোনোভাবে মিটিগেট করা যেতে পারে, সেই মিটিগেশনের একটা মেজার্স গ্রহণ করা। এই সমস্ত বিষয়গুলি নেওয়ার পর আমরা একটা রিপোর্ট বানাবো, যেটাকে বলা হয় ইআইএ রিপোর্ট, এবং এই ইআইএ রিপোর্ট এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান ইএমপি সেটাও প্রস্তুত করব পরবর্তী পর্যায়ে। নেক্সট যে ফেজ, সেই ফেজ হলো জনশুনানি, পাবলিক হিয়ারিং, অর্থাৎ সেই স্থানীয় মানুষজন, সেই মানুষজনের সাথে গিয়ে বসা, তাদের সাথে তাদের মতামত জানতে চাওয়া এবং তাদের সাথে জিনিসপত্র শেয়ার করা, অর্থাৎ এই প্রজেক্টটি হলে কি হবে, সেই প্রজেক্টটির কি গুণমান, সেই প্রজেক্টটি যদি না হয় তাহলে কি হবে, সেটি তাদের সাথে একটি আদান প্রদান করা। ফাইনালি এই সমস্ত বিষয়টিকে পর্যালোচনা করতে হবে, একটা ডিসিশন মেক করতে হবে এবং তারপর প্রদান করা হবে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, যেখানে বলা হবে যে আদৌ এই প্রজেক্টটি এখানকার জন্য সুইটেবল কিনা। ফাইনালি এই ডিসিশন মেকিংয়ের পরবর্তী ক্ষেত্রে যে পর্যায়টি আসছে সেটি হলো কি অবজারভেশন, অর্থাৎ আমার মনে হলো স্থানীয় মানুষজনকে বুঝিয়ে দিলাম, সেই জায়গায় যে ডেটা ছিল এনভায়রনমেন্টাল সেটা লিস্ট করে নিলাম এবং স্বাভাবিকভাবে রীতিমতো প্রজেক্ট শুরু হলো। কিন্তু প্রজেক্ট শুরুর পর গাইডলাইন্সে যা কিছু বলা ছিল সেগুলো মানা হচ্ছে কি না সেগুলোকে ঠিকঠাকভাবে দেখার জন্য সারপ্রাইজিং ভিজিট করতে হবে ওই স্থানগুলিতে, এবং সেই স্থানগুলিতে সারপ্রাইজিং ভিজিটের পর
সেটাকে প্রপার অবজারভেশনের মধ্যে রাখতে হবে, যাতে ওই প্রজেক্টটি সঠিকভাবে যথাযথভাবে আগিয়ে নিয়ে যায়। এই এআই এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হলো ইসি, অর্থাৎ এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স। এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স বলতে পরিবেশগত একটা ছাড়পত্রকে বোঝায়, যেটি সরকারি বিভিন্ন দপ্তরের থেকে নিতে হয়, এবং যে এই ক্লিয়ারেন্সের মাধ্যমে এটিই বলা হয় যে সম্পূর্ণ যে প্রজেক্ট, সেই প্রজেক্টটি অলরেডি জাস্টিফাইড, সেটি সঠিকভাবে বিবেচনা করা হয়েছে, এবং তার থেকে যে ঝুঁকি, সেই ঝুঁকি দ্বারা কিন্তু স্থানীয় পরিবেশ খুব একটা বেশি প্রভাবিত হবে না, সেটা অলরেডি টেস্টেড। অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স হলো গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত একটি ছাড়পত্র, যেটির অভাবে কিন্তু কোনোরূপ প্রজেক্ট বা কোনোরূপ কনস্ট্রাকশনের কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, নেক্সট যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইআইএস। ইআইএস কি? ইআইএস এর অর্থ হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট। অর্থাৎ এই সম্পূর্ণ ইআইএস যে কাজই আমরা করলাম, ডেটা কালেকশন করা, ডেটা অ্যানালিসিস করা, মিটিগেশন মেজারমেন্ট করা, ফাইনালি অবজারভেশন করা, এই ডিটেইলড ওয়ার্কটি একটি ফাইনালি একটা প্রজেক্ট ওয়ার্ক হিসাবে বিভিন্ন এক্সপার্ট যারা রয়েছেন, সেই এক্সপার্টরা কী করবেন, একটা কমপ্লিট বুক এর হিসাবে একটা ফাইনালি রিপোর্ট আকারে জমা দেবেন, যেটাকে বলা হয় ইআইএস। এবং এই ইআইএস এর মধ্যে সমস্ত প্রজেক্টের ডেসক্রিপশন থাকবে, বেসলাইন এনভায়রনমেন্ট রিলেটেড ডেটা থাকবে, কী কী ক্ষতি হতে চলেছে, এই সমস্ত বিষয়গুলো থাকবে। এই ইআইএস এর উপর ভিত্তি করে চলে আসবে কি, যে নন টেকনিক্যাল সামারি। অর্থাৎ ইআইএস তো একটা অনেক বড় বিষয়, 500 পাতার একটা বিশাল বড় প্রজেক্ট, যেটা এক্সপার্ট দ্বারা ডিজাইন করা। কিন্তু একটা স্থানীয় সাধারণ মানুষ কীভাবে বুঝবে? এত তো তার সময়ও নেই এবং তার ক্ষমতাও নেই যে পুরোটাকে পড়ে বোঝার। তাই সাধারণ মানুষের বা জনগণের বোঝার উপযোগী করে 10 থেকে 12 পাতার একটা জিস্ট, একটা সামারির আকারে পাবলিশ করা হয়, যেটাকে বলা হয় নন টেকনিক্যাল সামারি, যেখানে টেকনিক্যাল সমস্ত কথাবার্তা সাইডে রেখে সহজ সরল ভাষায় কি হতে চলেছে, তার দ্বারা পরিবেশের উপর কতটা প্রভাব পড়বে এবং মানুষজন এটা থেকে কিভাবে বেনিফিট পাবে, তার একটা কমপ্লিট জিস্ট, দ্যাট ইজ নোন অ্যাজ নন টেকনিক্যাল সামারি। পরবর্তীকালে নো অ্যাকশন অল্টারনেটিভ বা শূন্য বিকল্প নীতি। অনেক সময় দেখা যায় যে কোটি কোটি টাকা খরচ করে একটা প্রজেক্ট চলছে, হঠাৎ করে সেই প্রজেক্ট কি হলো, মাঝপথে বন্ধ করে দেওয়া হলো। কেন না, প্রথম দিকে সেটার কোনো ইআইএ করা হয়নি। ইআইএ যখন তার করা হলো, তখন দেখা গেলো যে এই প্রজেক্টটি যদি এখানে কমপ্লিট করা হয়, তাহলে সেই জায়গার এই ক্ষতিগুলো হতে চলেছে। হয়তো সেখানকার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নষ্ট হবে, পলিউশন একটা বিশাল আকার ধারণ করবে। আর যদি সেটা সেই প্রজেক্টটি যদি গ্রহণ করা না হয়, সেই প্রজেক্টটি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পরিবেশের ভারসাম্য বা স্থিতিশীলতা হয়তো বজায় থাকবে। তাই কোনো সময় কিছু না করাটাও হয়তো পরিবেশের জন্য উপকারী, বা কিছু না করাটাও হতে পারে অনেক কিছু করা। তো এই হলো নো অ্যাকশন অল্টারনেটিভ বা শূন্য বিকল্প নীতি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা দেখলাম ইআইএ কি, ইআইএস কি। ইআইএ হলো একটা কমপ্লিট কাজ এবং তার একটা কমপ্লিট প্রতিলিপি, একটা কমপ্লিট কপি হলো কি ইআইএস। আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন মেথডোলজিগুলি নিয়ে, ইআই এর বিভিন্ন মেথডোলজি, যেখানে আমরা জানবো অ্যাডহক, ম্যাট্রিক্স বা চেকলিস্ট, অন্যান্য যে সমস্ত মেথডগুলো রয়েছে, কিভাবে আমরা এটাকে সায়েন্টিফিক ওয়েতে একটা ইআইএ কমপ্লিট করব। থ্যাংক ইউ।